নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি শোনাতে গল্পের পরের পর্ব। শোনাচ্ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা তুমি সন্ধ্যার মেঘ, পর্ব 11। গত রাত্রে বিগ্রহপালের মুখে যৌবনশ্রীর সংকল্পের কথা শুনিয়া অনঙ্গের মন খারাপ হইয়া গিয়াছিল। আজ প্রাতে ঘুম ভাঙিয়া উঠিয়াও মনের তিল মাত্র উন্নতি হয় নাই। এই স্ত্রী জাতিকে লইয়া কি করা যায়? ভগবান তাহাদের বুদ্ধি দেন নাই, ভালোই করিয়াছেন। স্ত্রী জাতির বুদ্ধির প্রয়োজন কি? সেজন্য পুরুষ আছে। মেয়েরা গৃহস্থালী করিবে, পতিগত প্রাণা হইবে, সর্ববিষয়ে ভর্তার অনুবর্তিনী হইবে, পূজার্হ গৃহদীপ্ত হইয়া থাকিবে। মনু যথার্থই লিখিয়া গিয়াছেন। স্ত্রীজাতি বাল্যে পিতার বশ, যৌবনে স্বামীর এবং বার্ধক্যে পুত্রের। কিন্তু বর্তমান যুগের যুবতীরা মনুকে গ্রাহ্যই করে না। তাহারা ভাবে তাহাদের বাড়ি বুদ্ধি হইয়াছে। অবশ্য বান্ধুলি সেরকম নয়। কিন্তু রাজকন্যার এ কি রূপ মতিগতি! এমন একটা অসম্ভব সংকল্প করিয়া বসিলেন। তিনি বিগ্রহকে হৃদয় সমর্পণ করিয়াছেন, অথচ তাহার এই ব্যবহার! এত চেষ্টা, এত কৌশল, বুড়া লক্ষ্মীকর্ণকে অঙ্গুষ্ঠ দেখাইবার এমন সুযোগ, সব ভ্রষ্ট হইয়া গেল। না, স্ত্রী জাতিকে বিশ্বাস নাই। পুরুষের কাজ ভণ্ডুল করিবার জন্যই তাহাদের জন্ম। এইরূপ ক্ষুব্ধ বিরক্ত চিন্তায় বেলা বাড়িতেছে দেখিয়া অনঙ্গ মূর্তি গড়িতে বসিয়াছিল। কিন্তু মূর্তি গঠনে তাহার মন বসিল না। এক তাল মাটি লইয়া সে নাড়াচাড়া করিতে লাগিল। আজ সকালে উঠিয়া সে বান্ধুলির দেখা পায় নাই। ভোর হইতে না হইতেই বান্ধুলি রাজবাটিতে চলিয়া গিয়াছে। সেজন্য মন ভালো নয়। পিছনে দরজা ভেজানো ছিল। একটু শব্দ শুনিয়া অনঙ্গ পিছু ফিরিয়া চাহিল। দেখিল দ্বার ঈষৎ ফাঁক করিয়া লম্বোদর উঁকি মারিতেছে। লম্বোদরের সুবর্তুল চোখ দুটিতে কৌতূহল। ভাল্লুকে খাওয়া নাকটি শশকের নাকের মতো একটু একটু নড়িতেছে। অধরে বোকাটে হাসি। অনঙ্গ আত্মসম্বরণ করিয়া বলিল, এই যে লম্বোদর ভদ্র, অনেক দিন আপনার দেখা নেই, আসুন। বকধার্মিকের মতো শনৈ শনৈ পদক্ষেপ করিয়া লম্বোদর প্রবেশ করিল। অপ্রভৃত স্বরে বলিল, সময় পাই না, রাজকন্যা স্বয়ংবরের ব্যাপার, সর্বদাই ব্যস্ত থাকতে হচ্ছে। কিন্তু কুটুম্বিনীর কাছে আপনার সংবাদ পাই। আপনার কষ্ট হচ্ছে না তো? অনঙ্গ বলিল, আমি পরম আনন্দে আছি, বসুন। আজ বুঝি রাজকার্যের তেমন চাপ নেই? অনঙ্গ বুঝিয়াছিল লম্বোদর বিনা প্রয়োজনে আসে নাই। তাহার মন কৌতূহলী হইয়া উঠিয়াছিল। লম্বোদর উপবেশন করিয়া বলিল, আপনি দেখছি মূর্তি গড়ছেন। কুটুম্বিনীর কাছে শুনেছি আপনি উত্তম শিল্পী, কিন্তু আপনার শিল্পবস্তু দেখার সুযোগ হয়নি। অনঙ্গ হাসিয়া বলিল, সামনেই রয়েছে, দেখুন। লম্বোদর মূর্তিগুলি দেখিল। তাহাদের শিল্প সৌন্দর্য বুঝিল কিনা বলা যায় না। বলিল, আহ, কি সুন্দর! আপনি নিশ্চয়ই মানুষ দেখে তার প্রতিমা গড়তে পারেন। পারি। দেখবেন? তাহলে স্থির হয়ে বসুন। মৃৎপিণ্ড তুলিয়া লইয়া
অনঙ্গ গড়িতে আরম্ভ করিল। অল্পক্ষণের মধ্যেই একটি মুন্ডু তৈয়ার করিয়া বলিল, দেখুন কেমন হয়েছে। লম্বোদর কিছুক্ষণ হাঁ করিয়া থাকিয়া বলিল, আপনি অদ্ভুত শিল্পী। মগধের ভদ্ররা দেখছি কলাকুশলী হয়। আপনি মগধের যুবরাজ বিগ্রহপালকে দেখেছেন? অনঙ্গ একটু চমকিত হইল। কলাকুশলতার সঙ্গে বিগ্রহপালের সম্পর্ক কি? সে সতর্কভাবে বলিল, দেখেছি দূর থেকে। আচ্ছা, আমার মুখ যেমন গড়লেন তার মুখ তেমন গড়তে পারেন? পারি। যার মুখ একবার দেখেছি তার মুখ গড়তে পারি। কেন বলুন দেখি? লম্বোদর একবার কান চুলকাইল, একবার ঘাড় চুলকাইল, তারপর বলিল, মধুকর ভদ্র, আপনি শিল্পী। আপনার মতন শিল্পী চেদিরাজ্যে নেই। অনঙ্গ বিনয় করিয়া বলিল, না না, সে কি কথা। লম্বোদর বলিল, চলুন আপনি রাজার কাছে। মহারাজ কর্ণদেব শিল্পকলার অনুরাগী। তিনি আপনার গুণের পরিচয় পেলে প্রীত হবেন। অনঙ্গের খটকা লাগিল। লম্বোদরের প্রকৃত উদ্দেশ্য কি? তবে কি লক্ষ্মীকর্ণ জানিতে পারিয়াছে? ছল করিয়া তাহাকে রাজপুরীতে লইয়া গিয়া বন্দী করিতে চায়? কিন্তু না, লক্ষ্মীকর্ণ যদি জানিতে পারিত তাহা হইলে ছল চাতুরি করিত না, গলায় রজ্জু দিয়া সিধা টানিয়া লইয়া যাইত। হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে। সে বলিল, মহারাজের দর্শন লাভ করা তো ভাগ্যের কথা, কিন্তু আমি সামান্য বিদেশী, বিনা প্রয়োজনে মহারাজের সম্মুখীন হওয়া। লম্বোদর বলিল, স্বয়ংবর সভা অলঙ্কৃত হচ্ছে। মহারাজ আপনার গুণের পরিচয় পেলে আপনাকে দিয়েও অলঙ্করণের কাজ করিয়ে নিতে পারেন। অনঙ্গ ভাবিল, মন্দ কথা নয়, দেখাই যাক না ইহাদের মনে কি আছে। সে বলিল, বেশ, আমি যাব। কখন যেতে হবে? লম্বোদর বলিল, এখনই চলুন না। আমাকে কর্মসূত্রে মহারাজের কাছে যেতে হবে, আপনাকেও সঙ্গে নিয়ে যাব। এখনই? দোষ কি? আপনি প্রস্তুত হয়ে নিন, আমি ততক্ষণ কুটুম্বিনীকে দেখা দিয়ে আসি। লম্বোদর কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইলেই অনঙ্গ বেশ বাস পরিবর্তন করিতে প্রবৃত্ত হইল। সামান্য বেশে রাজ সমীপে যাওয়া চলিবে না। অনঙ্গ মূল্যবান বেশভূষা পরিধান করিল। উপরন্তু অরিক্ত পানি হইয়া রাজার কাছে যাইতে হয়, তাই উপঢৌকন থাকা প্রয়োজন। অনঙ্গ একটি সকৃত বিষ্ণুমূর্তি সঙ্গে লইল। লক্ষ্মীকর্ণকে সামনাসামনি দেখিবার আকস্মিক সুযোগ পাইয়া তাহার মন উত্তেজিত হইয়া উঠিল। এইবার মহারাজ লক্ষ্মীকর্ণের প্রকৃত স্বরূপ জানা যাইবে। ওদিকে লম্বোদর রসবতীতে গিয়া দেখিল বেতসী রন্ধন কার্যে ব্যস্ত। পিছন হইতে বেতসীকে দেখিয়া সে দ্বারের কাছেই দাঁড়াইয়া পড়িল। বেতসীর কুণ্ডলিত চুলগুলি শিথিল হইয়া গ্রীবামূলে এলাইয়া পড়িয়াছে। কাচলি ও কোটির মাঝখানে পিঠের নিম্নভাগ দেখা যাইতেছে। লম্বোদর উৎকণ্ঠিতভাবে চাহিয়া রইল। শীর্ণ লতায় কখন অলক্ষিতে নব পল্লবোদ্গম হইতে আরম্ভ করিয়াছে তাহা সে লক্ষ্য করে নাই। হঠাৎ ঘাড় ফিরাইয়া
বেতসী লম্বোদরকে দেখিতে পাইল। হাতা বেড়ি ফেলিয়া আঁচলে হাত মুছিতে মুছিতে সে লম্বোদরের কাছে আসিয়া দাঁড়াইল। আনন্দ বিগলিত স্বরে বলিল, কখন এলে? লম্বোদর চকিতে একবার বেতসীর সারা দেহে চক্ষু বুলাইয়া উদ্বিগ্নভাবে বলিল, এই এলাম, এখনই আবার যেতে হবে। বেতসী তাহার হাতে হাত রাখিয়া আবদারের সুরে বলিল, একটু থাকো না, আজকাল দিনান্তে তোমার দেখা পাই না। লম্বোদর কুণ্ঠা ভরে বলিল, রাজকার্য। বেতসী বলিল, হোক রাজকার্য, একটু থাকো আমার কাছে। আচ্ছা, এক কাজ করো না, আমার রান্না তৈরি, গরম গরম খেয়ে নাও, নইলে তো সেই 3 প্রহর। লম্বোদর তাড়াতাড়ি বলিল, না বেতসী, এখন নয়, রাজবাটি যেতে হবে, ফিরে এসে খাবো। বেতসী ঠোঁট ফুলাইয়া বলিল, রাজবাটি আর রাজবাটি, নিজের বাড়ি বুঝি কিছু নয়? আচ্ছা দাঁড়াও, একটা মিষ্টি মুখে দিয়ে যাও। বেতসী নারকেল গুড় ও ক্ষীর দিয়া মিষ্টান্ন তৈয়ার করিয়াছিল। দ্রুত গিয়া 1 মুঠি আনিয়া বলিল, হাঁ করো। লম্বোদর মুখ বেদান করিল। বেতসী মুখের মধ্যে মিষ্টান্ন পুরিয়া দিয়া বলিল, তবু পেটে ভর পড়বে, জল নাও। জল পান করিয়া লম্বোদর বলিল, আমি অতিথিকে সঙ্গে নিয়ে যাচ্ছি, চেষ্টা করব মধ্যাহ্নে ফিরতে। বেতসী বলিল, আচ্ছা, আমি থালা সাজিয়ে বসে থাকব। ইতিমধ্যে অনঙ্গ সাজসজ্জা করিয়া মাথায় পাগ বাঁধিয়া প্রস্তুত হইয়াছিল। লম্বোদর তাহাকে লইয়া বাহির হইল। পথে যাইতে যাইতে লম্বোদর অধিক কথা বলিল না, কিন্তু নানা কুৎচিন্তার ফাঁকে ফাঁকে কর্মরতা বেতসীর চিত্রটি বার বার তাহার মনে উদিত হইতে লাগিল। মহারাজ লক্ষ্মীকর্ণ গুপ্তমন্ত্রগৃহেই ছিলেন। অনঙ্গ তাহার সম্মুখে বিষ্ণু মূর্তিটি রাখিয়া যুক্ত কর হইল। লক্ষ্মীকর্ণ মূর্তিটি দেখিলেন, অনঙ্গকে দেখিলেন, তারপর মূর্তিটি তুলিয়া লইলেন। অনঙ্গ লক্ষ্মীকর্ণকে দেখিল। ইতিপূর্বে সে লক্ষ্মীকর্ণের রূপ বর্ণনাই শুনিয়াছিল, দেখিল বর্ণনায় তিলমাত্র অত্যুক্তি নাই। মহারাজ লক্ষ্মীকর্ণ সত্যি একটি কদাকার অতিকায় দৈত্য বিশেষ। অতঃপর প্রশ্নোত্তর আরম্ভ হইল। লক্ষ্মীকর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে অনঙ্গকে বিদ্ধ করিয়া বলিলেন, তুমি বিদেশী, তোমার নিবাস কোথায়? অনঙ্গ বলিল, আজ্ঞা, মগধের রাজধানী পাটালিপুত্রে। নাম কি? আজ্ঞা, নাম মধুকর সাধু। বৈশ্য? আজ্ঞা। পিতার নাম? অনঙ্গ প্রস্তুত ছিল, বলিল, আমার পিতা স্বর্গত, নাম ছিল সুধাকর সাধু। ত্রিপুরীতে কি জন্য এসেছ? স্বয়ংবর উপলক্ষে শিল্প সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে এসেছি। অন্য কোনো উদ্দেশ্য নেই? অন্য উদ্দেশ্য দেশ ভ্রমণ। লক্ষ্মীকর্ণ কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত হইয়া রহিলেন, বলিলেন, তুমি পাটালিপুত্রের লোক, যুবরাজ বিগ্রহপালের সঙ্গে নিশ্চয়ই পরিচয় আছে? অনঙ্গ জিভ কাটিয়া বলিল, আজ্ঞা না, আমি সামান্য ব্যক্তি, রাজপুত্রের সঙ্গে পরিচয় নাই, তবে তাকে অনেকবার দেখেছি। বিগ্রহপাল এখন কোথায় জানো?
সম্ভবত পাটালিপুত্রেই আছেন, আমি জানি না। লক্ষ্মীকর্ণ গলার মধ্যে শব্দ করিলেন, বলিলেন, আমি সংবাদ পেয়েছি, সে পাটালিপুত্রে নেই, যাও। লক্ষ্মীকর্ণ ক্ষণেক বাক সম্বরণ করিয়া পুনশ্চ বলিলেন, তুমি পাটালিপুত্রের লোক হলেও তোমায় সজ্জন বলে মনে হচ্ছে। বিষ্ণুমূর্তিটি লইয়া নাড়াচাড়া করিতে করিতে বলিলেন, লম্বোদরের মুখে শুনলাম তুমি ভালো শিল্পী, তোমার কাজ দেখেও তাই মনে হচ্ছে। তুমি দেখা মুখের প্রতিমা গড়তে পারো? আজ্ঞা, পারি বলিয়া অনঙ্গ লম্বোদরের পানে চাহিল। লম্বোদর সবেগে মুন্ডু আন্দোলন করিল। ভালো। মহারাজ কণ্ঠস্বর গাঢ় করিয়া বলিলেন, তোমাকে দিয়ে একটা গোপনীয় কাজ করাতে চাই, যদি করতে পারো পুরস্কার পাবে। হাত জোর করিয়া অনঙ্গ বলিল, আজ্ঞা করুন। মহারাজ ক্ষণকাল বিবেচনা করিয়া গাত্রোত্থান করিলেন, বলিলেন, তোমরা আমার সঙ্গে এসো। কয়েকটি অলিন্দ পার হইয়া শিল্পশালার দ্বার। শিল্পশালা রাজভবনের অন্তর্গত হইলেও তাহার প্রবেশদ্বার স্বতন্ত্র। দ্বারে শুলধারী দৈবারিক পাহারা দিতেছে। লক্ষ্মীকর্ণ সঙ্গীদের লইয়া প্রবেশ করিলেন। শিল্পশালার কক্ষটি সভাগৃহের ন্যায় বিস্তৃত। মাঝে মাঝে স্থূল স্তম্ভ ছাদকে ধরিয়া রাখিয়াছে। স্তম্ভের গায়ে শিল্পকর্ম, কিন্তু শোভা কিছু নাই। দুই চারিটি প্রাচীর চিত্র, দুই চারিটি প্রস্তর মূর্তি যত্রতত্র বিচ্ছিন্নভাবে দাঁড়াইয়া আছে। যত্নের অভাবে ধূলিমলিন হইয়া পড়িয়াছে। লক্ষ্মীকর্ণের পূর্বপুরুষেরা শিল্পকলা রসিক ছিলেন, কিন্তু লক্ষ্মীকর্ণ নিজে ওসবের ধারও ধারেন না। হঠাৎ দুষ্টবুদ্ধি মস্তিষ্কে উদিত হওয়ায় শিল্পশালার দ্বার খুলিয়াছে। শিল্পশালার মাঝখানে একটি স্তম্ভে ঠেস দিয়া হতাশ ভঙ্গিতে শিল্পী বসিয়া আছে। তাহার পাশে স্তূপীকৃত মূর্তি গড়িবার মৃত্তিকা। সম্মুখে অসংখ্য মৃন্ময় মুন্ডু, অদূরে একটি মুন্ডহীন কবন্ধ। কবন্ধ ও মুন্ডগুলি সবই প্রমাণ আকৃতির। রাজাকে দেখিয়া শিল্পী ত্রস্তে উঠিয়া দাঁড়াইল। রাজা তাহাকে বলিলেন, চক্রনাথ, তুমি এখন গৃহে যাও। তোমার কাজ সম্বন্ধে কারো সঙ্গে জল্পনা করবে না। যদি প্রয়োজন হয় তোমাকে আবার ডেকে পাঠাবো। শিল্পী চক্রনাথ অনঙ্গের প্রতি বক্র কটাক্ষপাত করিল। তারপর যথা আজ্ঞা মহারাজ বলিয়া প্রস্থান করিল। তখন লক্ষ্মীকর্ণ অনঙ্গকে বলিলেন, মধুকর, এই মুন্ডগুলি দেখে বলতে পারো বিগ্রহপালের সঙ্গে কোনো মুন্ডের সাদৃশ্য আছে কিনা? লক্ষ্মীকর্ণ কোন পথে চলিয়াছেন তাহা অনঙ্গ এখনো বুঝিতে পারে নাই। মনের মধ্যে বিস্ময় লুকাইয়া সে মুন্ডুগুলি পরীক্ষা করিল। বলিল, না আর্য, সাদৃশ্য নেই। তুমি বিগ্রহপালের মুন্ডু গড়ে দেখাতে পারো? মোটামুটি গড়ে দেখাতে পারি। দেখাও। অনঙ্গ তখন মর্মর কুট্টিমের উপর উপবেশন করিল, মাথার পাগ খুলিয়া পাশে রাখিল, এক তাল মাটি তুলিয়া দুই হাতে গড়িতে আরম্ভ করিল। রাজা তাহার পিছনে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন। বিগ্রহপালের মুখ গঠন করা অনঙ্গের পক্ষে কিছুই কঠিন কাজ নয়।
চক্ষু মুদিয়া গড়িতে পারে, কিন্তু সে তরা করিল না। ধীরে ধীরে যেন স্মরণ করিতে করিতে গড়িতে লাগিল। অবশেষে অর্ধদণ্ড পর মুন্ডুটি একটি পিঠিকার উপর রাখিয়া বলিল, তাড়াতাড়িতে ভালো হলো না, তবু চিনতে বোধহয় কষ্ট হবে না। মুন্ডু দেখিয়া লক্ষ্মীকর্ণের ব্যগ্র মুখে হাসি ফুটিল। হা, সেই মুখই বটে। তিনি অনঙ্গের স্কন্ধে থাবা রাখিয়া বলিলেন, তুমি উত্তম শিল্পী, তোমাকে আমি রাজশিল্পী করে রাখব। চক্রনাথটা ঘোর অকর্মণ্য। এখন কি কাজ করতে হবে শোনো। লক্ষ্মীকর্ণ সংক্ষিপ্ত ভাষায় নিজ উদ্দেশ্য প্রকাশ করিলেন। শুনিতে শুনিতে অনঙ্গের মুখ ভাবলে ক্ষীণ হইয়া গেল, কিন্তু মস্তিষ্কের মধ্যে বিদ্যুতের ন্যায় ক্রিয়া চলিতে লাগিল। হতভাগ্য বুড়ার এই উদ্দেশ্য! প্রকাশ্য স্বয়ংবর সভায় বিগ্রহপালকে অপদস্থ করিতে চায়। লক্ষ্মীকর্ণ যতক্ষণে নিজ বক্তব্য শেষ করিলেন, ততক্ষণে অনঙ্গ নতুন ফন্দি বাহির করিয়াছে। দাঁড়াও বুড়া, তোমার অস্ত্রে তোমাকে সংহার করিব। তুমি বিগ্রহপালের মুখে চুনকালি দিতে চাও? তোমার নিজের মুখে চুনকালি পড়িবে। এতক্ষণ পথ খুঁজিয়া পাইতেছিলাম না, এবার পাইয়াছি। যৌবনশ্রী স্বয়ংবর সভাতেই বিগ্রহপালের গলায় মালা দেবে। লক্ষ্মীকর্ণ প্রশ্ন করিলেন, কতদিন সময় লাগবে? অনঙ্গ যুক্ত করে বলিল, ভালো করে তৈরি করতে কিছু সময় লাগবে মহারাজ। স্বয়ংবরের আগে তৈরি হওয়া চাই। তোমার যদি কোনো দ্রব্য প্রয়োজন হয় আমাকে জানিও। আজ্ঞা, আমার কিছু বেতস ও বাঁশের কঞ্চি চাই। এই যে মাটির কবন্ধ তৈরি হয়েছে, এ বড় ভারী। আমি কঞ্চি ও বেতস দিয়ে দেহের কাঠামো তৈরি করব। এত লঘু হবে যে 2 জন লোক মূর্তিটাকে এখান থেকে স্বয়ংবর সভায় নিয়ে যেতে পারবে। বেশ বেশ, তুমি যা চাও তাই পাবে। এবার কাজ আরম্ভ করো। আমি মাঝে মাঝে এসে তোমার কাজ দেখে যাব। যতদিন তোমার কাজ শেষ না হয় ততদিন তুমি এখানেই থাকবে। স্বয়ংবরের আগের রাত্রে স্বয়ংবর সভায় মূর্তি প্রতিষ্ঠিত করে তারপর তোমার ছুটি। অনঙ্গ ত্রস্ত হইয়া বলিল, কিন্তু মহারাজ, তোমার প্রয়োজনীয় তৈজসপত্র সব লম্বোদর পৌঁছে দেবে। তুমি এখানেই পানাহার করবে। রাজপাকশাল থেকে তোমার আহার্য আসবে। রাত্রে শয়নের জন্য শয্যা পাবে। যতদিন কাজ শেষ না হয় ততদিন এই ব্যবস্থা। মহারাজ লম্বোদরকে লইয়া প্রস্থান করিলেন। দৈবারিককে বলিয়া গেলেন যেন কোনো অবস্থাতেই শিল্পীকে বাইরে যাইতে দেওয়া না হয়। অনঙ্গ মাথায় হাত দিয়া বসিল। বাহির হইতে না পারিলে সে বিগ্রহপালের সহিত সংযোগ স্থাপন করিবে কিভাবে? লম্বোদর যখন গৃহে ফিরিল তখন 3য় প্রহর আগত প্রায়। ইতিমধ্যে বান্ধুলি আসিয়াছিল। 2 ভগিনী রসবতীতে অন্ন ব্যঞ্জন সাজাইয়া অপেক্ষা করিতেছিল। লম্বোদর ও অতিথি ফিরিলে তাহাদের খাওয়াইয়া নিজেরা খাইতে বসিবে। লম্বোদরকে দেখিয়া বেতসী বলিল, এতক্ষণে আসা হলো? নাও, আর দেরি নয়, বসে পড়ো, সব জুড়িয়ে গেল। লম্বোদর হাত ধুইয়া পিঠিকায় বসিল। বেতসী তাহার সম্মুখে থালি ধরিয়া দিয়া বলিল, বান্ধুলি,
তুই অতিথির খাবার দিয়ে আয়। লম্বোদর মুখে গ্রাস তুলিতে যাইতেছিল, থামিয়া বলিল, অতিথি আসেনি। বেতসী অবাক হইয়া বলিল, আসেনি? ওমা, কোথায় গেল অতিথি? লম্বোদর খাদ্য চর্বণ করিতে করিতে নিরুদ্বেগ কণ্ঠে বলিল, রাজপুরীতে আছে। বান্ধুলি অতিথির থালা হাতে লইবার জন্য নত হইয়াছিল, সেই অবস্থাতেই রহিল। তাহার মুখে আশঙ্কার ছায়া পড়িল। সে শুনিয়াছিল অনঙ্গ লম্বোদরের সহিত বাহির হইয়াছে, কিন্তু ফিরিয়া আসিল না কেন? রাজবাড়িতে রহিল কি জন্য? বেতসী বলিল, রাজপুরীতে? কখন ফিরবে? লম্বোদর বলিল, এখন 2-4 দিন সেখানেই থাকবে। বান্ধুলির বুক ছ্যাঁত করিয়া উঠিল। তবে কি রাজা জানিতে পারিয়াছে অনঙ্গকে ছলে রাজপুরীতে লইয়া গিয়া কারাগারে পুরিয়াছে? বেতসী বলিল, সে কি রাজপুরীতে থাকবে কেন? লম্বোদর বলিল, রাজা তাকে দিয়ে একটা কাজ করিয়ে নিতে চান। যতদিন কাজ না শেষ হয় ততদিন সে শিল্পশালায় থাকবে। ভাবনার কিছু নেই, খুব আরামে থাকবে। রাজার পাকশাল থেকে খাবার আসবে। বেতসী আরো অবাক হইয়া বলিল, হ্যাঁ গা, কি এমন কাজ? একটা মূর্তি গড়তে হবে। কার মূর্তি? রাজার? রাজকন্যের? লম্বোদর আর উত্তর দিল না, আহারে মন দিল। এতটা না বললেই ভালো হইত। মেয়েদের বড় বেশি কৌতূহল, তার উপর পেটে কথা থাকে না। যা হোক, আহার শেষ করিয়া আচমন করিতে করিতে সে বলিল, এসব কথা কাউকে বলবে না। আমি এখন চললাম। অতিথির কিছু তৈজসপত্র শিল্পশালায় পৌঁছে দিতে হবে। লম্বোদর প্রস্থান করিবার পর 2 ভগিনী আবার রসবতীতে ফিরিয়া আসিল। বেতসী বলিল, আয়, খেতে বসি। বান্ধুলি বলিল, দিদি। তাহার কণ্ঠস্বর শুনিয়া বেতসী চমকিয়া তাহার পানে চাহিল। এতক্ষণ বান্ধুলির মুখের পানে তাহার নজর পড়ে নাই। এখন দেখিল বান্ধুলির মুখ যেন শুকাইয়া শীর্ণ হইয়া গিয়াছে। বেতসী বলিল, কি রে? বান্ধুলি বলিল, আমি রাজবাটিতে ফিরে যাই। বেশ তো, খেয়ে নে, তারপর যাস। না দিদি, আমি যাই। বেতসী বান্ধুলির কাছে আসিয়া দাঁড়াইল, বলিল, কি হয়েছে বল দেখি। উত্তর দিতে গিয়া বান্ধুলি কাঁদিয়া ফেলিল। তারপর বেতসীকে জড়াইয়া ধরিয়া তাহার কাঁধে মুখ মুছিল। বেতসীর বিস্ময়ের অবধি রইল না। বান্ধুলি? বান্ধুলি গলার মধ্যে অস্পষ্ট স্বরে বলিল, বড় ভয় করছে। হঠাৎ বেতসীর মস্তিষ্কের মধ্যে বিদ্যুৎ ঝলকিয়া উঠিল। মধুকরের বিপদ আশঙ্কা করিয়া বান্ধুলি উতলা হইয়াছে। মধুকরকে সে মনে মনে। বেতসী বলিল, দেখি, মুখ তোল। বান্ধুলি অশ্রুপ্লাবিত মুখ তুলিল। বেতসী তাহার মুখ দেখিয়া মহানন্দে হাসিয়া উঠিল। তুই মধুকরকে?
বান্ধুলির অশ্রুপ্লাবন আরও বাড়িয়া গেল। বেতসী তাহাকে আবার কণ্ঠলগ্ন করিয়া বলিল, এই কথা? তা এত কান্না কিসের? শুনলি তো, রাজা মূর্তি গড়বার জন্য তাকে রাজপুরীতে রেখেছেন। এতে ভাবনার কি আছে? বেতসী সব কথা জানে না, সুতরাং তাহার ভাবনার কিছু না থাকিতে পারে। কিন্তু বান্ধুলি নিশ্চিন্ত হইবে কি করিয়া? লম্বোদর যে মিথ্যাস্তক দেয় নাই তাহা কে বলিতে পারে? নিজের চোখে না দেখা পর্যন্ত বান্ধুলির মন প্রবোধ মানিবে না। সে ভাঙা গলায় বলিল, আমি যাই দিদি, তুই কাউকে কিছু বলিস না। কুটুম্ব যদি জানতে পারে। বেতসী বলিল, তুই নিশ্চিন্ত থাক। বান্ধুলি চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। বেতসী একাই খাইতে বসিল। মধুকরের প্রতি বান্ধুলির মন আসক্ত হইয়াছে, ইহা বেতসী আগে জানিতে পারে নাই। কি করিয়াই বা জানিবে? তাহার মন নিজের পুনরুজ্জীবিত সুখ দুঃখ আশা আশঙ্কার জালে জড়াইয়া গিয়াছিল। বান্ধুলির মনের দিকে তাহার দৃষ্টি পড়ে নাই। এখন উদ্বেলিত আনন্দে তাহার মন ভরিয়া উঠিল। কেবল বান্ধুলির জন্য নয়, নিজের জন্যও। সংশয়ে দুষ্ট কীট তাহার বুকের মধ্যে বাসা বাঁধিয়াছিল। স্বাস্থ্যোন্নতির পরও কীটের দংশন থামে নাই, কিন্তু এখন আর ভয় নাই। বান্ধুলি মধুকরকে চায়। এখন বেতসী লম্বোদরের মন আবার আকর্ষণ করিয়া লইতে পারিবে। বান্ধুলি যখন রাজপুরীতে পৌঁছাইল, তখন তাহার চোখের জল শুকাইয়াছে। সে প্রথমে রাজপাকশালায় উপস্থিত হইল। রাজপুরীর কাণ্ড অনঙ্গ খাইতে পাইয়াছে কিনা তাহা আগে জানা দরকার। রাজপুরীর বিশাল পাকশালা, 10-12টা আখা জ্বলিতেছে। রাজপরিবারের আহার সমাধা হইল, অসংখ্য পরিজনের মধ্যাহ্ন ভোজন এখনো বাকি। এক পাল পাচক পাচিকা কলরব করিতেছে। পাকশালা কাক সমাকুল উচ্ছিষ্ট স্থানের ন্যায় মুখরিত। বান্ধুলিকে দেখিয়া কলকোলাহল একটু শান্ত হইল। বান্ধুলিকে রাজপুরীতে কে না চেনে? কনিষ্ঠা কুমার ভট্টারিকার সখী। বান্ধুলি প্রধান সুপকারের কাছে গিয়া বলিল, কৃষ্ণ, শিল্পশালায় খাবার পাঠাতে হবে জানো? কৃষ্ণ স্থূলাকায় বয়স্ক ব্যক্তি, ঘর্মাক্ত দেহে রন্ধন পরিদর্শন করিতেছিল। সে বলিল, হ্যাঁ দিদি, শিল্পশালায় খাবার পাঠাতে হবে, খবর পেয়েছি। ও মারুতির মা, শিল্পশালায় খাবার নিয়ে যেতে বলেছিলাম, তার কি হলো? মারুতির মা প্রৌঢ়া বিধবা, অদূরে বসিয়া লোহার উৎখলে কচি আমবাটা কুটিয়া কার্সমর্দ তৈয়ার করিতেছিল। বলিল, এই যে বাছা, একটা কাজ সেরে তবে তো অন্য কাজে হাত দেব। এটা হলেই দিয়ে আসব। বান্ধুলি কৃষ্ণকে বলিল, আমার হাতে দাও, আমি দিয়ে আসছি। কৃষ্ণ বলিল, তুমি দিয়ে আসবে দিদি? তাহলে তো কথাই নেই। এই যে আমি খাবার সাজিয়ে দিচ্ছি। কৃষ্ণ বুঝিয়াছিল, রাজকন্যার সখী নিজের হাতে যাহার খাবার লইয়া যাইতে চায়, সে সামান্য লোক নয়। কৃষ্ণ প্রকাণ্ড থালায় উৎকৃষ্ট অন্নব্যঞ্জন সাজাইয়া বান্ধুলির হাতে দিল। বান্ধুলি থালি লইয়া শিল্পশালার দিকে চলিল। দেখিল,
শিল্পশালার দ্বারে অস্ত্রধারী দৈবারিক দাঁড়াইয়া আছে। তাহার বুক দুরু দুরু করিয়া উঠিল। দৈবারিকও বান্ধুলিকে চিনিত। বলিল, শিল্পীর জন্য খাবার এনেছ? বান্ধুলি বলিল, হ্যাঁ, লম্বোদর ভদ্র কি এসেছিলেন? দৈবারিক বলিল, হ্যাঁ, শিল্পীর তৈজসপত্র রেখে গেছেন, যাও, ভেতরে যাও। যাক, লম্বোদরের সঙ্গে এখানে সাক্ষাৎকার ঘটিবার সম্ভাবনা নাই। বান্ধুলি সাহস করিয়া শিল্পশালায় প্রবেশ করিল। বিশাল কক্ষের এক কোণে শয্যা পাতিয়া অনঙ্গ অত্যন্ত বিমর্ষভাবে বসিয়া আছে। বান্ধুলিকে দেখিয়া সে এক লাফে উঠিয়া দাঁড়াইল এবং হাতছানি দিয়া তাহাকে কাছে ডাকিল। বান্ধুলি যখন তাহার কাছে গিয়া দাঁড়াইল, তখন তাহার চোখে আবার জল আসিয়া পড়িয়াছে। অনঙ্গ কিন্তু আনন্দের আবেগে আর একটু হইলেই তাহাকে আলিঙ্গন করিয়া ফেলিত। যথাসময়ে আত্মসংবরণ করিয়া বলিল, বান্ধুলি, তুমি? বান্ধুলি শয্যার পাশে থালা নামাইয়া বলিল, আগে খেতে বসো, খুব পেট জ্বলছে তো। পেট? হ্যাঁ, জ্বলছেই বটে। অনঙ্গ সংযতভাবে খাইতে বসিল। মধ্যাহ্ন ভোজনের সময় যে উত্তীর্ণ হইয়া গিয়াছে, তাহা সে নানা দুশ্চিন্তায় ভুলিয়া গিয়াছিল। বান্ধুলি রসকণ্ঠে বলিল, আমি বাড়ি গিয়ে শুনলাম তুমি কুটুম্বের সঙ্গে বেরিয়েছ। তারপর কুটুম্ব ফিরে এলেন, তুমি এলে না। কুটুম্ব বললেন, রাজা তোমায় শিল্পশালায় আটকে রেখেছেন। তাই আমি ধন্য। কিছুক্ষণ নীরবে আহার করিয়া অনঙ্গ মুখ তুলিল। তুমি খেয়েছ? বান্ধুলি হেঁট মুখে মাথা নাড়িল। অনঙ্গ তখন পাত হইতে একখণ্ড ভর্জিত মৎস্যাণ্ড লইয়া বান্ধুলির মুখের কাছে ধরিল, বলিল, খাও। বান্ধুলি সলজ্জে ঘাড় ফিরাইয়া বলিল, যাহ। অনঙ্গ মৎস্যাণ্ডটি তাহার মুখের কাছে ধরিয়া রাখিয়া বলিল, এক পাতে না খেলে বউ হওয়া যায় না। বান্ধুলি ক্ষণেক দ্বিধা করিল, তারপর মুখ ফিরাইয়া মৎস্যাণ্ডে একটু কামড় দিয়া মুখ বুঝিল। অনঙ্গ আর পীড়াপিড়ি করিল না। বাকি মৎস্যাণ্ড নিজের মুখে পুরিয়া চিবাইতে লাগিল এবং বান্ধুলির পানে আর চোখে চাহিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। বান্ধুলির মুখ আকণ্ঠ রাঙা হইয়া উঠিল। কিছুক্ষণ পর অনঙ্গ সতর্কভাবে ঘাড় তুলিয়া দ্বারের দিকে চাহিল। দ্বার এখান হইতে অনেকটা দূর। দৈবারিককেও একোণ হইতে দেখা যায় না। তাহাদের কথা কেহ শুনিতে পাইবে না, এ বিষয়ে নিশ্চিন্ত হইয়া অনঙ্গ গলা নামাইয়া বলিল, বান্ধুলি, তোমাকে আমি সব কথা বলিনি, কিন্তু তুমি বুদ্ধিমতী। যা বলিনি তা নিশ্চয়ই অনুমান করে নিয়েছ। আমি এক নতুন ফন্দি বের করেছি। দেবী যৌবনশ্রী যে প্রতিবন্ধক সৃষ্টি করেছেন, তাকে সরাবার কৌশল উদ্ভাবন করেছি। এখন যা বলছি মন দিয়ে শোনো। বীরশ্রী ও যৌবনশ্রী ছাড়া এ কথা আর কাউকে বলবে না। আর কেউ যদি জানতে পারে, সর্বনাশ হয়ে যাবে। মহারাজ লক্ষ্মীকর্ণ আমাদের সবাইকে কুচ কুচ করে কেটে ফেলবেন। বান্ধুলি কম্প্রবক্ষে শঙ্কাহর্ষ উত্তেজনা লইয়া শুনিল। অনঙ্গ বক্তব্য শেষ করিয়া বলিল, তুমি এখন যাও, অনেকক্ষণ আছো, প্রহরীটা সন্দেহ করবে।
সন্ধ্যার পর আবার এসো। বান্ধুলি বলিল, সন্ধ্যার পর আবার আমি তোমার খাবার নিয়ে আসব। অনঙ্গ হাসিল, বলিল, এসো। শূন্য ভোজন পাত্র লইয়া বান্ধুলি পিছু ফিরিয়া চাহিতে চাহিতে চলিয়া গেল। অনঙ্গ বসিয়া ভাবিতে লাগিল, তাহার জীবনে অভাবিত পরিবর্তন ঘটিয়াছে বটে, কিন্তু বান্ধুলির সহিত বিচ্ছেদ ঘটে নাই। তাহাদের প্রণয়কুঞ্জ স্থানান্তরিত হয়েছে মাত্র। না, বান্ধুলিকে লইয়া পলাইতে না পারিলে জীবনই বৃথা। সে উঠিয়া গিয়া কাদামাটি লইয়া কাজ আরম্ভ করিল। বিগ্রহপালের মন লণ্ডভণ্ড হইয়া গিয়াছিল। বণিকের তরুণী ৭ সাগর পাড়ি দিয়া শেষে নিজের ঘাটের কাছে আসিয়া ডুবিবার উপক্রম করিতেছে। অমৃতের পূর্ণ পাত্র অধরের কাছে আসিয়া খসিয়া পড়িতেছে। এখন কি করা যায়? বিগ্রহপাল প্রথম দর্শনে যৌবনশ্রীর প্রতি আসক্তি হইয়াছিলেন। তারপর যৌবনশ্রীর কোমল মধুর প্রকৃতির পরিচয় পাইয়া প্রীতির রসে তাহার হৃদয় পূর্ণ হইয়াছে। কিন্তু এতখানি চরিত্রের দৃঢ়তা যৌবনশ্রীর আছে তাহা তিনি কল্পনা করেন নাই। এই দৃঢ়তার ফলে বিগ্রহপালের সমস্ত পরিকল্পনা বিপর্যস্ত হইয়াছে, সন্দেহ নাই। কিন্তু মরি মরি, কি চরিত্র! এমন চরিত্র নহিলে মগধের পট্টমহিষী হইবার যোগ্যতা আর কাহার আছে? বিগ্রহপাল এতদিন যৌবনশ্রীকে শুধু ভালোবাসিয়াছেন। এখন শ্রদ্ধা ও সম্ভ্রমে তাহার অন্তর পূর্ণ হইয়া উঠিল। যৌবনশ্রীর মতো নারীকে পত্নীরূপে না পাইলে জীবন মরুভূমি। কিন্তু কি উপায় তাহাকে পাওয়া যায়? বিগ্রহপাল নিজে কোনো পন্থা আবিষ্কার করিতে পারেন নাই। অনঙ্গ পরিস্থিতির কথা শুনিয়াছে, কিন্তু কোনো কথা না বলিয়া চলিয়া গিয়াছে। রন্তিদেবও শুনিয়াছেন, কিন্তু বিমর্ষভাবে মস্তকান্দোলন করিয়া গ্রহের ফের বলা ছাড়া আর কিছুই করিতে পারেন নাই। রাত্রে বিগ্রহপালের ভালো নিদ্রা হয় নাই। প্রভাতে উঠিয়া তিনি বিক্ষিপ্ত চিত্তে শয়ন কক্ষে পাদচরণ করিলেন। মহারাজ লক্ষ্মীকর্ণের কথা যতবার মনে আসিল, ততবার ক্রোধে তাহার সর্বাঙ্গ জ্বলিয়া উঠিল। ওই হতভাগা বুড়াই যত নষ্টের গোড়া! ও যদি বাক্যদান করিয়া বাক্যভঙ্গ না করিত, তাহা হইলে কোনো গণ্ডগোলই হইত না। নষ্ট বুদ্ধি, জরদগব, মহান্দ মর্কট, অনার্য বর্বর পিশুন। ভাবি শ্বশুরের উদ্দেশ্যে কুবাক্য প্রয়োগ করিয়া কোনো ফল হইল না, মাথায় বুদ্ধি আসিল না। বেলা বাড়িতে লাগিল। রন্তিদেব প্রবোধ দিবার চেষ্টা করিলেন, কিন্তু বিগ্রহপালের মন প্রবোধ মানিল না। অনঙ্গও আসিল না। সে কোথায় গেল? বোধহয় বান্ধুলিকে লইয়া মত্ত হইয়া আছে, নহিলে এতক্ষণে একটা ফন্দি বাহির করিতে পারিত। বিগ্রহপাল ক্ষুব্ধ হইয়া ভাবিলেন, হায়, আপৎকালে অতি বড় বান্ধব ত্যাগ করে। দ্বিপ্রহরে নামমাত্র আহার করিয়া বিগ্রহপাল শয্যায় শয়ন করিলেন। ভাবিতে ভাবিতে হঠাৎ তাহার মনে পড়িয়া গেল অগ্নিবন্দুক। তিনি দ্রুত শয্যায় উঠিয়া বসিলেন। ত্রিপুরীতে পদার্পণ করিবার পর তিনি অগ্নিবন্দুকের কথা সম্পূর্ণ বিস্মৃত হইয়াছিলেন। বিনা যুদ্ধে শত্রুকে জয় করিবার পর অস্ত্রশস্ত্রের কথা কে মনে রাখে? কিন্তু এখন আবার বিপাকে পড়িয়া এই পরম অস্ত্রটির কথা মনে পড়িয়া গেল। বিগ্রহপাল উঠিয়া পেটোরা খুলিলেন।
পেটোরার তলদেশে বস্ত্রাবরণের মধ্যে অগ্নিবন্দুকটি রহিয়াছে। পলাণ্ডুকণ্ডের ন্যায় আকৃতি। অজ্ঞ ব্যক্তি দেখিলে ভাবিতেও পারিবে না উহার মধ্যে অমিত শক্তি সংহত আছে। কিন্তু বিগ্রহপাল সচক্ষে ইহার তেজ দেখিয়াছেন। তিনি অনেকক্ষণ বন্দুকটি হাতে লইয়া নিরীক্ষণ করিলেন। তারপর আবার পেটোরার মধ্যে সযত্নে রাখিয়া দিতে দিতে মনে মনে বলিলেন, সিধা পথে যদি যৌবনাকে না পায়, স্বয়ংবর সভা ছারখার করিয়া দিব। সন্ধ্যার পর বিগ্রহপাল নদী তীরে গেলেন। রাজপুরীর পশ্চাতে চাঁদের আলোয় বীরশ্রী ও যৌবনশ্রী দাঁড়াইয়া আছেন। বিগ্রহপাল প্রথমেই গিয়া বীরশ্রীর হাত ধরিলেন। দেবী, এ কি হল? এখন কি উপায় হবে? বীরশ্রী হাসিয়া বলিলেন, উপায় হয়েছে। বিগ্রহপাল উত্তেজিতভাবে দুই ভগিনীর মুখ পর্যায়ক্রমে নিরীক্ষণ করিলেন। বলিলেন, উপায় হয়েছে? হয়েছে। অনঙ্গভদ্র উপায় বার করেছেন। অনঙ্গ? সে কোথায়? তাকে কোথায় পেলেন? সব বলছি, অস্থির হইও না। এসো, ঘাসের উপর বসি। তিনজনে শস্পাস্তরণের উপর বসিলেন। মধ্যে বিগ্রহ, দুই পাশে দুই ভগিনী। বীরশ্রী বান্ধুলির মুখে যাহা শুনিয়াছিলেন সমস্ত বলিলেন। শুনিয়া বিগ্রহপাল কখনো ক্রুদ্ধ হইলেন, কখনো কৌতুকে হাসিলেন। ভাবী শ্বশুর মহাশয়ের প্রতি যে ক্রোধ হইল, তাহা তরল হাস্যরসে ভাসিয়া গেল। অনঙ্গের প্রতি মনে মনে যে অবিচার করিয়াছিলেন, সেজন্য লজ্জিত হইলেন। তারপর যৌবনশ্রী কানের কাছে মুখ লইয়া গিয়া বলিলেন, এবার হয়েছে তো? বানরের গলায় মালা দিতে আপত্তি নেই? যৌবনশ্রী মাথা নাড়িয়া স্মিত মুখে নীরব রহিলেন। বীরশ্রী বলিলেন, যার যেমন পছন্দ। সে রাত্রে চন্দ্রাস্ত পর্যন্ত আলাপ আলোচনা হইল। অনন্তর বিগ্রহপাল যখন নদী তীর হইতে ফিরিয়া চলিলেন, তখন তাহার মন অনেকটা শান্ত হইয়াছে। অনঙ্গ মন্দফন্দি বাহির করে নাই। যৌবনশ্রীকে চুরি করিয়া লইয়া যাওয়া অপেক্ষাকৃত সহজ ছিল বটে, কিন্তু এই নূতন কৌশল আরো চমকপ্রদ, আরো নাটকীয়। সারা ভারতবর্ষে সাড়া পড়িয়া যাইবে, মুখে মুখে গল্প রচিত হইবে। লক্ষ্মীকর্ণ যেমন মগধকে হাস্যস্পদ করিবার চেষ্টা করিতেছে, তেমনি নিজে হাস্যস্পদ হইবে। পাল বংশের গৌরব আরো বৃদ্ধি পাইবে। এরপর দ্বাদশ পর্বে।